খামেনি একটা বৈঠক হবে সমস্ত বড় কর্তাদের নিয়ে। সেই বৈঠকটা সকালবেলা হবে এবং একটা ওনাদের যে অফিস কম্পাউন্ডের ভিতরে একটা সেখানে সেখানে হবে। তাৎক্ষণিকভাবে তারা কিন্তু এই অপারেশনের টাইমটা তারা চেঞ্জ করে সকালে নিয়ে গেছে। মানে আমি বলছি ও তো যুদ্ধবিগ্রহ, ধ্বংসযজ্ঞ, হত্যাকাণ্ড থাকলো, কিন্তু এই অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের শুধু না, বিশ্বের দেশগুলোর সাধারণ মানুষ। মানে একটা যুদ্ধের কিন্তু একটা নিয়ম আছে, নীতি আছে, মানে যাই কিছু করেন না কেন উনি কোনো নীতি মানেন না। এবং ট্রাম্প এটা কোনো গোপনই রাখে নাই। সে ওই যে দেখেন না, আশপাশের দেশ দখল করা থেকে, কি নিউজিল্যান্ড তাই না, গ্রিনল্যান্ড, সরি গ্রিনল্যান্ড দখল করা থেকে শুরু করে কানাডা কি যেটা করছে আর কি। ট্রাম্প কিন্তু একটা প্লট তৈরি করার চেষ্টা করছিলেন এবং আমরা কিন্তু বুঝতে পারছিলাম গত 1 মাস ধরে যে ইরানের উপর একটা হামলা চালানো হবে। যদিও পুতিন খুব কড়া ভাষায় এটার করেছেন, চীনও একটা সতর্ক প্রতিক্রিয়া দিয়েছে, উত্তর কোরিয়াও একটা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসলে ঠিক যে সময় আপনার সাথে কথা বলছি এবং আমাদের কথা দর্শকরা শুনছেন, আমার বিবেচনায় আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি এবং আগামীতে কোন ধরনের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা আসব, এই ধরনের উদ্বেগ কি বলবো যে সচেতন মানুষের মধ্যে বিরাজ করছে এবং এটাই স্বাভাবিক। এবং এটা খুবই ক্ষুব্ধতার মধ্যে আপনার এখানে কথা বলছি। সে ক্ষুব্ধতার একটা বড় বিষয় হলো যে এই ধরনের যুদ্ধ তো অনাকাঙ্ক্ষিত, সাধারণভাবে বললেই বলা যায়। কিন্তু কিছুদিন ধরে আমেরিকা এবং তার বর্তমান প্রেসিডেন্ট, তিনি একটা পাগলা ঘোড়ার মতো বিশ্বজুড়ে যে তথাকথিত যে দাপটের ভূমিকা নিচ্ছেন, যেটা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট তার স্ত্রীকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হলো, এখানে হত্যাযজ্ঞ সংগঠিত করা হলো, এবং ইরানে তার যে এখনকার প্রধান ধর্মীয় নেতা, যেভাবে তাকে এবং তার পরিবারের অন্যদেরকে হত্যা করা হলো এবং যেভাবে হামলা করা হলো, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, ওই দেশগুলোর অভ্যন্তর মতপার্থক্য থাকতে পারে, কিন্তু একটা সার্বভৌম দেশ, ওই দেশের জনগণের উপরে ছেড়ে দিতে হবে। কিন্তু এই দুইটা ঘটনাই দেখবেন, অনেক ঘটনার মধ্যে যে এই যে বিশ্বজুড়ে পাগলা ঘোড়ার দাপটের কথা, ট্রাম্পের কথা যেটা বললাম, তার মাথায় হচ্ছে তার রেজিম চেঞ্জ দুই জায়গায় করতে হবে। এবং রেজিম চেঞ্জ খালি করে একটা ডেমোক্রেটিক জায়গা থেকে না, সে হচ্ছে তার তেল সম্পদ, অন্যান্য যে সম্পদ আছে, তার ভূমিকায় যেতে হবে এবং তার কথার বাইরে কেউ কিছু করতে পারবে না। সেটা হচ্ছে জেনারেল পজিশন। আর এইখানে তো আমরা জানি ইসরায়েল নানাভাবে অনেক দিন ধরে যে সরাসরি হুমকি দিয়ে আসছিল, এবং এই হুমকির পেছনের মূল তো নায়ক আমেরিকা। এবং এই খামেনি তাকে হত্যা করা সহ অন্যান্য বিষয়, তার যে বেঁচে থাকার অধিকার নেই, এই কথা কিন্তু তারা সরাসরি বলছিল। তার মধ্যে এ ধরনের যে হত্যাযজ্ঞ সংগঠিত তারা করলো, তার মানে পৃথিবী একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে। এবং এইটাকে কেন্দ্র করেই আপনি একটু আগেই যেটা বললেন, যে পুরো মধ্যপ্রাচ্য শুধু নয়, অন্যান্য অঞ্চলেও যে হামলার ঘটনা ঘটছে, এবং সেটাকে আমি অস্বাভাবিক দেখি না। কারণ ইরানের উপরে যেভাবে হামলা পরিচালনা করেছে, ইরানের শাসক গোষ্ঠী, তাকে নিয়ে সমালোচনা আছে, নানা কথা আছে, অভ্যন্তরেও সেটা আছে। সাম্প্রতিক তাদের যে আন্দোলন, সেখানে তারা একটা ভয়াবহ দমন করেছে, কিন্তু সেটা অন্য আলোচনা। তার মানে তো তাকে এইভাবে কাজটা করা, তো যেভাবে ন্যাক্কারজনক হামলা করা হলো, এটা গ্রহণযোগ্য না। আর ওই অঞ্চল জুড়ে আপনি সৌদি, ইসরায়েল তো বটেই, অন্যান্য জায়গায় মার্কিন যে ঘাঁটিগুলো আছে, এরা এই আক্রমণ পরিচালনার ক্ষেত্রে একটা প্রধান ব্যবহার করছে কিন্তু এই জায়গাগুলোতে। সুতরাং নিশানা তাদের ওই জায়গায় তো যাবেই। সেইটা যাওয়ার মধ্য দিয়ে পুরো মধ্যপ্রাচ্য অনিশ্চয়তার মধ্যে। আর সবচেয়ে বড় ব্যাপার, এই যে হরমুজ প্রণালী, সেইটার মধ্য দিয়ে আমরা সারা বিশ্বের যে তেল এবং অন্যান্য পরিবহন যে জায়গা থেকে ঘটে, সেটা তো একটা ভয়াবহ জায়গায় চলে যাবে। এবং এইটা একটা মনে রাখা দরকার যে বিশ্বে এ ধরনের ঘটনা ঘটলে, আপনি যত ছোট দেশ হোক না কেন, তার বাংলাদেশ যত দেরি অবস্থান করুক না কেন, তার অভিঘাত তো আমাদের এইখানে থাকবে। এবং এই ধরনের অভিঘাতে যখন অর্থনীতির উপর প্রতিক্রিয়া হবে, মানে আমি বলছি ও তো যুদ্ধবিগ্রহ, ধ্বংসযজ্ঞ, হত্যাকাণ্ড থাকলো, কিন্তু এই অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের শুধু না, বিশ্বের দেশগুলোর সাধারণ মানুষ, যাদের অর্থবিত্ত কম। কারণ এইখানে জিনিসপত্র নেই, চাল তেল আসলে, তেল না আসলে তেলের দাম বেড়ে যাওয়া, তার উপর অন্যান্য পণ্য বেড়ে যাওয়া, তার মানে নানা ধরনের অভিঘাতে জনজীবনকে সংকটাপন্ন করে তুলবে। তার মানে সরাসরি এই আঘাতে যেমন হত্যা, ধ্বংসযজ্ঞ হবে, এই অন্যান্য সাধারণ মানুষের জীবনে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি ডেকে আনবে। এবং ইরানের ঘটনার আমরা তো এখন পর্যন্ত এই যে থামানোর কোনো অবস্থাটা আমরা পরিবেশ পরিস্থিতি দেখছি না। এবং ওইখানে যেভাবে দেখলেন স্কুল ছাত্র, গত প্রায় 150-র উপরে আমরা দেখলাম ইতিমধ্যে
যে ঘটনাগুলো ঘটলো, আর সবচেয়ে বড় তো ওই যে বললাম তাদের যে প্রধান নেতা তাকে যে হত্যাযজ্ঞর ঘটনাগুলো, ইসরায়েল এইখানে কোনো তার যে দাপুটে পজিশন এবং সেইটা সারা বিশ্বে অগ্রহণযোগ্য হলেও তারা এটা করে যাচ্ছে এবং জাতিসংঘ এক ধরনের ঠুটোর জগন্নাথের মতোই তাদের দায়িত্ব পালন ওই অর্থে কিছুই করছে বলে মনে হয় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে ট্রাম্পের যে উন্মাদনা, এই উন্মাদনা যেটা আপনিও আপনার এসে বললেন সারা বিশ্বে যদি এই যুদ্ধবিগ্রহ ছড়িয়ে পড়ে তাহলে এটা তো অলরেডি তা পড়ার তো সবই আলামত আমরা দেখছি, আরও সংকটে পড়বে। এইটা একটু বোঝার জন্য খালি বলে রাখি যে এর অভিঘাত অন্যান্য দেশের সেটা নিশ্চয়ই পরে আলোচনা আমরা হয়তো আজকে এখানে একটু করতে পারি আমাদের দেশের পরিস্থিতিতে। শুধু আরেকটা পয়েন্ট বলি যে এই ধরনের দেশগুলোকে আমরা কিন্তু বহুদিন ধরে বলে আসছি, আমরা বামপন্থীরা আমাদের দল থেকে, একে আমরা বলি একটা সাম্রাজ্যবাদী দেশ। এই দেশ বলতে দেশের সাধারণ জনগণ না, এই যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের পরিচালিত নীতি সেটা হচ্ছে আগ্রাসী, নিজেদের আধিপত্য বিস্তার, অর্থনীতির আধিপত্য বিস্তার সহ সব কিছু করা। এবং ট্রাম্প এটা কোনো গোপনই রাখে নাই। সে ওই যে দেখেন না আশপাশের দেশ দখল করা থেকে, কি নিউজিল্যান্ড তাই না, গ্রিনল্যান্ড দখল করা থেকে শুরু করে কানাডা কি যেটা করছে আর কি, তার মানে দুনিয়ার মোড়লিপনা সম্পর্কে আমরা যা জানি এর থেকে একটা নতুন ধরনের মোড়লিপনা চলছে। এর বিরুদ্ধে বিশ্ববাসীকে আসলে যার যার দেশে একটা সংগঠিতভাবে সোচ্চার হওয়া ছাড়া এবং শত শত কোটি মানুষের সোচ্চারিত হওয়া ছাড়া এবং যারা এই কাজগুলো করবে তাকে এক ঘরে করে ফেলানো ছাড়া আমাদের সামনে একটাই অল্টারনেট ছিল, সেটা আপনি আজকাল পারবো না। আজকে সাম্রাজ্যবাদী যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে তার বিপরীতে যদি আর একটা বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে পারতাম, সেইটা করতে হবে ইন লং টার্ম। কিন্তু এখনই এদের বিরুদ্ধে সারা বিশ্বের বিবেকবান মানুষকে জাগ্রত হয়ে এটা যে কোনোভাবে এটাকে থামাতে হবে। ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স। আরিফুজ্জামান মামুন, আপনিও তো বেশ কূটনৈতিক প্রতিবেদক, যেহেতু কূটনীতিক অনেক প্রতিবেদন আপনি করেছেন, সেই হিসেবে আমি যদি রহিন হোসেন প্রিন্সের কথা ধরে মোড়লিপনা, ট্রাম্পের যে মোড়লিপনা যদি বলি, পাগলা ঘোড়া যাচ্ছে সে যে পাগলামো তিনি করছেন, মানে আধিপত্য বিস্তার, সাম্রাজ্যবাদী যে একটা বিষয় রয়েছে, ভাই একটু বলেছিলেন যে আসলে দমানো যায় কিনা, একটা প্যারালালিয়া অন্য একটি শক্তি তৈরি করা যায় কিনা, আসলে ট্রাম্পকে দমানোর মতো এরকম প্যারালাল শক্তি উঠার পরিবেশ আপনি দেখেন কিনা? না, আমি নিকট অতীতে তো আমি দেখছি না যে এরকম কোনো শক্তি উঠতে পারে। তো আপনি যেটা বলছিলেন যে ট্রাম্পের যে পাগলামি বা আপনি দেখেন আমরা একটু পিছনে চলে যেতে হবে। আমরা ইরানের কথা বলার আগে আমরা দেখবো যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে উনি তুলে নিয়ে চলে গেলেন স্ত্রী সহ। মানে একটা যুদ্ধের কিন্তু একটা নিয়ম আছে, নীতি আছে, মানে যাই কিছু করেন না কেন উনি কোনো নীতি মানেন না। কিউবাকে বন্ধুত্বপূর্ণ হিসেবে দখল করার কথা জি, এবং ওখানে ভেনেজুয়েলায় গিয়ে কিন্তু উনি ওনার দেশে তেল কোম্পানিগুলোকে ওখানে বসাই দিয়েছেন। এবং তার সাথে বড় কথা হচ্ছে উনি আরেকটা বিষয় করেছেন যে উনি আমেরিকা যে একটা সুপার পাওয়ার এটা বোঝানোর জন্য উনি কিন্তু বাণিজ্য শুল্ক যেটা উনি ইচ্ছে মতো কারোর উপর 500%, কারোর উপর 100%, 200%, এগুলো কিন্তু উনি করছেন এবং উনি কোনো নিয়মের মধ্যে না থেকে উনি এগুলো করছেন। উনি মনে করছেন এটা করা তার অধিকার আছে বা উনি পারেন এটা করতে, বা আমেরিকা পারে বা এরকম আর কি। তো সেই চিন্তাধারার বিপরীতে আপনি যখন প্রিন্স ভাই যখন বলছিলেন যে আরেকটা যদি শক্তি গড়ে উঠতো, সেটা হয়তো গড়ে উঠবে, কিন্তু আমি নিকট অতীতে দেখছি না যে গড়ে ওঠার মতো সম্ভাবনা তৈরি হয়েছে। তো আর ইরানের প্রসঙ্গটাতে বলছি, আমরা কিন্তু 1 বছর আগেও দেখেছিলাম এরকম একটা ইসরায়েলের হামলা এবং আমেরিকার সাথে যুক্ত হওয়া, সেই জায়গাটাকে উনি কিন্তু ট্রাম্প কিন্তু একটা প্লট তৈরি করার চেষ্টা করছিলেন এবং আমরা কিন্তু বুঝতে পারছিলাম গত 1 মাস ধরে যে ইরানের উপর একটা হামলা চালানো হবে। তো এখানে আপনি এটাই দেখেন কিনা যে একটা ব্রিক্স যেটা জোট গঠন করা হলো, এই জোটের মানে একটু যদি শক্তিশালী হবে কিনা, ইরান, রাশিয়া, চীন এর একটা ব্রিক্স আমি মনে করি না এখনই এটা শক্তিশালী হবে। এটা আমার একদম ব্যক্তিগত ধারণা। আমার কারণ হচ্ছে দেখেন চীন, রাশিয়া এই পারমাণবিক শক্তিধর দেশগুলোর ও বিভিন্ন রকম নিজস্ব এজেন্ডা আছে। তো সেই এজেন্ডাও তারও তার দেশ নিয়ে ভাবতে হবে, তারও লাভ ক্ষতি ভাবা দরকার আছে। যদিও পুতিন খুব কড়া ভাষায় এটার করেছেন, চীনও একটা সতর্ক প্রতিক্রিয়া দিয়েছে, উত্তর কোরিয়াও একটা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন, কিন্তু প্রতিক্রিয়া তো আর হয় না। আপনি দেখেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সহ তাদের পুলিশ বাহিনী প্রধান, রেভলিউশনারি গার্ড প্রধান, মানে সমস্ত আপনি জানেন এই হামলাটা হওয়ার কথা ছিল রাতে হওয়ার কথা ছিল। তখন সিআই মানে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো মিলে তারা একটা ইনফরমেশন পেল শেষ মুহূর্তে যে
খামেনি একটা বৈঠক হবে সমস্ত বড় কর্তাদের নিয়ে। সেই বৈঠকটা সকালবেলা হবে এবং একটা ওনাদের যে অফিস কম্পাউন্ডের ভিতরে একটা সেখানে হবে। তাৎক্ষণিকভাবে তারা কিন্তু এই অপারেশনের টাইমটা তারা চেঞ্জ করে সকালে নিয়ে গেছেন। আপনি জানেন 9টা 40 মিনিটে এই হামলাটা হয়েছে, তো রাতে হওয়ার কথা সেটাকে পরিবর্তন করে, কারণ তারা চেয়েছিল অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ক্ষতি করা যায়, সর্বোচ্চ সংখ্যক সর্বোচ্চ নেতাকে যাতে হত্যা করা যায়, তারা তাতে সফল হয়েছে। তো এই জায়গায় দাঁড়ায় দেখেন এই হামলাটা কাঙ্ক্ষিত ছিল। আমি আরেকটা জিনিস মনে করি যে এখানে ইরানের সর্বোচ্চ নেতাদেরও একটু অসতর্কতা ছিল, কারণ তারা তো জানতো যে একটা এরকম হামলা আসছে, কারণ ট্রাম্প বলা হচ্ছিল যে এরকম হামলা হবে। তো ওনারা এক জায়গায় এরকম একটা জায়গায় এক জায়গায় এরকম একটা মিটিং করে, আপনি জানেন যুদ্ধক্ষেত্রেও কিন্তু একটা কিছু নীতি মানতে হয়। যুদ্ধক্ষেত্রে কিন্তু পালিয়ে থাকা বা লুকিয়ে থাকাটাও কিন্তু একটা কৌশলের অংশ।